বলছেন, আমেরিকা তুমি মধ্যপ্রাচ্যে তোমার ঘাঁটি বন্ধ করে আগে আমাকে বাঁচাও, আমার পিঠ লাল করে ফেলছে হিজু বাহিনী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার ইরান তার পার্লামেন্টে হরমুজ প্রণালী নিয়ে বিল পাশ করলো। এখন থেকে হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে দিতে হবে টোল। আমেরিকার কপালে আবারও ভাঁজ। পাশাপাশি কুয়েতের ওয়াটার সেলিনেশনে যে হামলাটি হয়েছে, এই হামলার দায় অস্বীকার করলো ইরান, বলল এটি নেতাকাকু করেছে, অর্থাৎ তার দেশ করেছে। পাশাপাশি ইরান তার মিসাইল দিয়ে শত্রুকে কিভাবে ধোঁকা দিচ্ছে তার চমৎকার কিছু তথ্য আজকে আপনাদের জানাবো। পাশাপাশি রাশিয়া আমেরিকাকে আবারও বৃদ্ধাঙ্গুলি দেখালো। কি করলো রাশিয়া? দর্শক, সৌদির পাইপলাইনেও হামলার ঘটনা ঘটেছে। কারা এই হামলাটি করেছে সেই বিষয়টিও তথ্য আসতে শুরু করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে আলোচনায় যুদ্ধের খরচ নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেখানে এমন তথ্য দেয়া হয়েছে যেটা আরবের জন্য টেনশনের কারণ হয়ে গেছে। চলেন আপনাদেরকে একটা একটা করে খবর দেই, আরো অনেক খবর থাকবে, আমি কয়েকটা উল্লেখযোগ্য অংশ শুধু বললাম। হিজু বাহিনী লেবাননে যে প্রতিরোধ গড়ে তুলছে, এটা কল্পনা করেনি নেতাকাকু। তিনি মনে করেছিলেন গাজার মতো একটি বাফার জোন তৈরি করবেন এবং পুরো লেবানন তার দখলে নিয়ে তিনি ইচ্ছে মতো এটাকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু সেখানে আছে হিজবুল্লাহ বাহিনী। আপনারা জানেন যে বছর আগে ফিলিস্তিন যুদ্ধের সময় হিজুরা যখন রিয়েক্ট করছিল, তখন পেজার বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েল। পেজারটি কি? একটি বিশেষ কমিউনিকেশন যন্ত্র। এটি হিজবুল্লাহ সদস্যদের পকেটে থাকতে, এটি তারা অন্য দেশ থেকে কিনেছিল, যেটি হ্যাক করা সম্ভব নয় বলে তারা জানতো। তারা জানতো যে হিজবুল্লাহ সদস্যরা নিজেরা কোনো মোবাইল ইউজ না করে এটার মাধ্যমে নিজেরা নিজেদের তথ্য আদান প্রদান করত। ইসরায়েল কি করে, এই বিশেষ ডিভাইসটিকে বা ডিভাইসটির মধ্যে যখন হিজবুল্লাহ কেনে, সাগরে কোনো একটি ট্রানজাকশন কি বলবো, এটার যে কোন একটি স্থানে যখন জাহাজ থেকে এটা আদান প্রদান হয়, এটার ভেতরে বিশেষ একটি ডিভাইস বা বিস্ফোরক বসিয়ে দেয়, ডিভাইস বিস্ফোরক। যখন হিজু বাহিনীর সাথে ইসরায়েলের লড়াইটা শুরু হয়, তখন এই পেজারগুলোকে একযোগে বিস্ফোরণ ঘটায় একটি সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ ইসরায়েল তার প্রযুক্তির মাধ্যমে এই পেজার বিস্ফোরণ ঘটালে প্রচুর সংখ্যক হিজবুল্লাহ সদস্য প্রাণ হারায়, ক্ষতিগ্রস্ত হয়, মারাত্মক আহত হয়, পঙ্গু হয়। এরপর হিজবুল্লাহকে আমরা দেখেছি দৃশ্যপটে অনেকটা দুর্বল হয়ে গেছে। যখন ইরানের সাথে লড়াইটা আবার শুরু হয়ে গেল, আমরা দেখলাম প্রথমে হিজু বাহিনী ইরানের পক্ষ নিয়ে মাঠে নেমে গেল এবং নেতাকাকুর সেনাবাহিনী আইডিএফ তারা লেবাননের ভেতরে স্থল অভিযান শুরু করে দিল মার্কাভা ট্যাঙ্ক নিয়ে। আকাশ থেকে যুদ্ধ বিমান, নিচে মার্কাভা ট্যাঙ্ক। এই পরিস্থিতিতে লেবানন তাদেরকে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। চারদিক থেকে ঘিরে প্রচুর সংখ্যক নেতাকাকুর সেনাকে ওপারে পাঠিয়েছে। বলা হচ্ছে এই পর্যন্ত 4 থেকে 500 আইডিএফ বিনা টিকিটে চলে গেছে। 124-এর উপরে মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। গতকালকের ফুটেজে দেখলাম এবং রাতের যে ফুটেজ, আজকের লেটেস্ট যে খবরটি, সেখানে দেখলাম ওদের মার্কাভার বেশ কয়েকটি ট্যাঙ্ক হিট করে জ্বালিয়ে দিয়েছে হিজবু বাহিনী। তারপর সেই ট্যাঙ্কের ভেতরে যারা ছিল আইডিএফ সেনা, তাদেরকে ধরে নিয়ে আসছে তারা, এবং বলা হচ্ছে বেশ কজনকে ওপারে পাঠিয়ে দিয়েছে। একদম ট্যাঙ্ক শুদ্ধে পুরে ওপারে চলে গেছে। এই ম্যাসিভ আকারে প্রতিরোধ ওরা কল্পনা করেনি। ওরা এসছিল, ওরা মনে করেছিল যে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, এই সুযোগটি আমরা কাজে লাগাবো। কিন্তু ভিতরে যে হিজবুল্লাহ এত সংগঠিত হয়েছে, তাদের কাছে এন্টি ট্যাঙ্ক মিসাইল যে আছে এবং সেগুলো মার্কাভার মতো দানবীয় প্রযুক্তিশীল বা কি বলবো ট্যাঙ্কে এভাবে ধ্বংস করবে কল্পনা করেনি।
বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করে ফেলেছে নেতা কাকুর হিজবুত বাহিনী। বলা হচ্ছে এই লড়াইতে তাদের সেনারা, প্রথমে বলা হয়েছে যে 30% সেনা এই যুদ্ধে আসতে রাজি না, তারা হিজুর ভয়ে আসতে চায় নাই। তারা বলছে প্রয়োজনে চাকরি ছেড়ে দেব, আমরা লড়াইতে যাব না। আজকের লেটেস্ট আপডেট হলো নেতা কাকু সেনাদের মধ্যে 50% যুদ্ধে আসেনি। মিস্টার নেতা কাকু বলছেন আমেরিকাকে যে তুমি মধ্যপ্রাচ্যে তোমার ঘাঁটি ক্লোজ করে দিয়ে তুমি আগে আমাকে বাঁচাতে আসো। আমার উপরে 3 দিক থেকে যে অ্যাটাক চলছে এটা আমি আর বেশিক্ষণ মোকাবেলা করতে পারবো না। আমার আইডিএফ চিফ বলছে আমার সেনারা ভেঙে পড়েছে। আমেরিকাকে বলছে কে? ইসরায়েল। তার মানে আমরা ইরানের গল্পগুলো বলছি কিন্তু হিজবুত বাহিনীর গল্পগুলো বলছি না, কম বলছি তাই তো, কিন্তু ভিতরে খেলা চলছে উড়াদুরা, কঠিন খেলা চলছে হিজবুত বাহিনীর সাথে। তাদেরকে চারদিক থেকে ঘিরে ট্যাঙ্কগুলোকে শুধু উড়িয়ে দিচ্ছে না, ট্যাঙ্কের মধ্যে যারা আছে তাদের সবাইকে ওপারে পাঠাচ্ছে, তারপর বিভিন্ন ফাঁদ তৈরি করে তাদেরকে সোজা বিনা টিকেটে পাঠাচ্ছে। বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলছে এখন। দর্শক, আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। সৌদি আরব কে নিয়ে, মানে আমাদের মুসলিম উম্মার বিশ্ব মোড়ল যাকে আমরা বলি, মুসলিম উম্মার মোড়ল, সৌদি আরবকে নিয়ে আব্বাস আরাকচি একটা চমৎকার বক্তব্য দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন সৌদি আরব আমাদের বন্ধু রাষ্ট্র, সালমান প্রশাসন আমাদের পরম আত্মীয়, পরম স্বজন, আমাদের বন্ধু। মোহাম্মদ বিন সালমান তরুণ, ইরান তার প্রত্যেকটি কাজের, পজিটিভ কাজগুলোকে প্রশংসা করে। পৃথিবীর বিভিন্ন গণমাধ্যম যা কিছুই বলুক, ইরান সৌদি আরবের কল্যাণকামী। কে বলছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হঠাৎ গরম ঠান্ডায় শরীর খারাপ হচ্ছে আস্তে আস্তে, আল্লাহ জানে, গলা বসে যাওয়ার দিকে যাচ্ছে। আব্বাস আরাকচি বলছেন যে আমরা সৌদিকে আমাদের বন্ধু হিসেবে দেখি এবং সৌদির প্রতি আমাদের ভালোবাসা অসীম, এবং আমরা সৌদির কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি। তিনি বলছেন আমি আমার আরবের বন্ধুদের বলছি। কে বলছেন? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমি আমার আরবের বন্ধুদের বলছি আমরা যাদের সাথে লড়াই করছি তারা আরবেরও শত্রু। আরবরা আজ বুঝুক বা দুদিন পরে বুঝুক, মনে রাখতে হবে আরবকে ওরা আমাদেরও শত্রু, শুধু নয় তোমাদেরও শত্রু। তোমরা শুধু চেয়ে দেখো, আরব যখন আক্রান্ত হচ্ছে, আরবকে রক্ষায় ওরা কাজ করছে না, ওরা রক্ষা করছে ওই একটি দেশকেই। আব্বাস আরাকচি বলছেন আরবের বন্ধুদের যে তোমাদের দেশের ভেতরে ফলস ফ্ল্যাগ অপারেশন করে আমাদের সাথে তোমাদেরকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আব্বাস আরাকচি বলছেন তোমাদের দেশে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান অ্যাটাক করে ওদের বিমানকে যখন ধ্বংস করেছে ওরা শুধু চেয়ে চেয়ে দেখেছে, আর তোমরা এদেরকে রেখেছো তোমাদের নিরাপত্তার জন্য। আমি আরবকে বলবো, বিশেষ করে সৌদি কথা বলছেন, সালমান প্রশাসনকে বলবো ঘুম থেকে জেগে ওঠো, কারণ আজ হোক কাল হোক ওরা তোমাদের শত্রু হবে। তোমাদের শত্রু আমাদের শত্রু এক, অভিন্ন। আব্বাস আরাকচির এই বক্তব্যটি অসাধারণ ছিল।